তিস্তা ও পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে ১২ জেলা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে লালমনিরহাট, ফরিদপুর, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর নদী তীরবর্তী এলাকায় পানিবন্দী ৬০,০০০ পরিবার। তলিয়ে গেছে ফসলি জমি, বাড়ছে নদী ভাঙনের তীব্রতাও। এ নিয়ে বিস্তারিত জানাতে ফরিদপুরের ডিক্রির চর থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন, চাঁপাইনবাবগঞ্জের পাকা ইউনিয়ন এলাকা থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ ও কুষ্টিয়ার চিলমারি থেকে যুক্ত হচ্ছেন মেজবা উদ্দিন পলাশ। প্রথমে চলে যাব শিপনের কাছে। শিপন, আপনি জানাবেন পদ্মার পানি বৃদ্ধিতে কোন উপজেলাগুলো বেশি প্লাবিত হয়েছে আর পানিবন্দী কত পরিবার? তো মূলত ২ সপ্তাহ যাবত উজানের পানির বৃদ্ধির ফলে এবং পানি নেমে আসার ফলে কিন্তু মূলত ফরিদপুর অঞ্চলে নদ নদী পানি বৃদ্ধি পেয়েছে এবং ফরিদপুর নদ নদী পানি বৃদ্ধির ফলে কিন্তু ৪টি উপজেলা ১৩টি ইউনিয়নের নিম্ন অঞ্চল পানি প্রবেশ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চরভদ্রেশ্বর উপজেলা, সদরপুর উপজেলা এবং ফরিদপুর সদরে ২টি ইউনিয়ন মূলত পানি এসেছে। তো আপনাকে বলে রাখতে চাই যে পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু নদ নদী ভাঙনও দেখা দিচ্ছে। বেশ, আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসানের সঙ্গে। তিনি বলেছেন যে পানি বৃদ্ধির পাশাপাশি যে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙনটি তারা অবজারভেশন রাখছে এবং যেসব অঞ্চলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সব অঞ্চলগুলোতে তারা জিও ব্যাগ ফেলে প্রতিরোধ করার চেষ্টা করছে এমনটি বলেছেন। অন্যদিকে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আশ্রয়ণ প্রকল্প যেটি ঝুঁকির মধ্যে আছে ফরিদপুর সদর উপজেলায়, সেই আশ্রয়ণ প্রকল্পেও কিন্তু তারা তদারকি করছে এবং সেখানে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তহসিলদার রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ওই জায়গায় যারা বসতি আছে তাদেরকে পুনর্বাসনের জন্য অন্যত্র নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। তো আপনাকে বলে রাখতে চাই যে পানি বৃদ্ধির ফলে মূলত চরাঞ্চলের মানুষের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে যে শিশু কিশোর যারা স্কুলে যায় তাদের কিন্তু যাতায়াতের ব্যাপক সমস্যা হয়েছে। যেমন চরের মানুষের গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এবং মোটরসাইকেল যাতায়াত করতে মূলত তারা কিন্তু সেটি পাচ্ছে না এখন, সেটা কারণ হচ্ছে যে পানি উঠে গেছে রাস্তাতে। এখন তারা মূলত নৌকার উপর নির্ভর করতে হচ্ছে। তো ফরিদপুরের পানি বৃদ্ধির এটা ছিল সর্বশেষ খবরাখবর। অ্যানি, এবার চলে যাব চাঁপাইনবাবগঞ্জের সোহানের কাছে। সোহান, চাঁপাইনবাবগঞ্জে জেলার সার্বিক যে বন্যা পরিস্থিতি সেটি নিয়ে জানাবেন, আর পানিবন্দী পরিবারগুলোতে কি ধরনের সংকট রয়েছে? সকাল থেকে আমরা অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে। মূলত চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গত 10 দিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নতুন নতুন এলাকা যেমন প্লাবিত হচ্ছে, তেমন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় পানি ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই প্রায় 15,000-এর বেশি মানুষ এই এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন। এখানকার প্রায় 45টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে আমাদেরকে এখানকার যে শিক্ষার্থীরা এবং এখানকার বাসিন্দারা জানিয়েছেন। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। তারা আশার আলো দেখছেন, কারণ গত 24 ঘন্টায় পানির স্তর কিছুটা কমেছে। এখন 32 সেন্টিমিটার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যেটি সংকট রয়েছে, শুকনো খাবারের সংকট রয়েছে, সুপেয় পানির সংকট রয়েছে। যদিও স্থানীয় প্রশাসন এসে বারবার তাদের তদারকি করছেন এবং সুপেয় পানি এবং শুকনো খাদ্য আসলে বিতরণ করেছেন। তবে স্থানীয়রা বলছেন যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে তা আসলে এখানকার জন্য কোনোভাবেই কাম্য নয়, কারণ আরও বেশি প্রয়োজন। এখানকার যেহেতু 15,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, ব্যাপক খাবার এখানে সংকট রয়েছে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের পাকা ইউনিয়ন থেকে ছিল পানিবন্দী মানুষের সর্বশেষ। এবার চলে যাব কুষ্টিয়াতে পলাশের কাছে। পলাশ, আপনি জানাবেন কুষ্টিয়াতে কত উপজেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আর এ বিষয়ে বিস্তারিত জানাবেন। পিছনে দেখছেন একেবারেই চারিদিকে কিন্তু পানি আর পানি। শুধুমাত্র যে এই পদ্মার পানি বৃদ্ধি হওয়ার কারণেই কিন্তু এই যে পানিবন্দী যে অবস্থা সেটি সৃষ্টি হয়েছে। মূলত আমাদের কুষ্টিয়ার যে চিলমারি এবং যে রামকৃষ্ণপুর ইউনিয়ন সহ মরিচা এবং যে ফিলিপনগর, এখানে বেশ কিছু জায়গা কিন্তু আসলে যে মানুষ তারা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। প্রায় 1,00,000 মানুষ কিন্তু এই পানিবন্দির যে অবস্থা সেটি আসলে রয়েছে। তবে এখন পর্যন্ত যে যারা বাড়িঘর রয়েছে এই বাড়িঘরগুলোতে এখনও পর্যন্ত কিন্তু পানিগুলো উঠে নাই। তবে এই পরে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ফসলের মাঠ, প্রায় 500 হেক্টর যে জমির যে বিভিন্ন ফসল মাঠ সেটি কিন্তু আসলে ডুবে গেছে। এবং এছাড়াও যে এই যে এলাকায় যে পানিবন্দী অবস্থার কারণে কিন্তু যে এখানে যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে 13টি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন যে
শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। আমি এই নিয়ে কথা বলছি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার যে নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি বলছেন যে এই যে এলাকায় যে ত্রাণের যে বিষয়টি সেটি চেয়ে কিন্তু জেলা প্রশাসন বরাবর চিঠি পাঠিয়েছেন। তবে দু একদিনের মধ্যেই সেই ত্রাণ যে কার্যক্রম সেটি আসলে চালানো সম্ভব হবে বলে জানিয়েছেন। এছাড়া একটু বলে রাখি যে আমি এই নিয়ে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি বলছেন যে এই যে নতুন করে যে পানির বৃদ্ধির যে বিষয়টি সেটি আসলে বাড়বে না বলে তিনি জানিয়েছেন, যে এটি কিন্তু আস্তে আস্তে কিন্তু এই পানি আসলে কমে আসবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও একটু আমি বলে রাখি যে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এই যে ত্রাণের যে বিষয়টি সেটিও আসলে খুব দ্রুত সময়ের মধ্যে এই এলাকাগুলোতে পৌঁছাবে, এরকম একটি বিষয় বলে আছে। এছাড়াও যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত যে পদ্মা নদী সহ যে বিভিন্ন যে বাঁধগুলো রয়েছে, যেগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে, সেগুলোতে কিন্তু বাড়তি নজরদারি রাখা হয়েছে। এছাড়াও একটু বলে রাখি যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কিন্তু স্কুল কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন। এছাড়া যে তারা কিন্তু এই যে পানিবন্দির চিত্রের কারণে কিন্তু তারা কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু যেতে পারছে না। এছাড়াও আরেকটু বিষয় একটু বলে রাখি যে মূলত এই এলাকাগুলোতে পানিবন্দী অবস্থা হলে কিন্তু যে এই এলাকাগুলোতে যে যারা অসুস্থ হয়ে পড়লে কিন্তু যে চিকিৎসার যে বিষয়টি, একমাত্র বাহন কিন্তু নৌকা ছাড়া কিন্তু তারা যে পারাপারের যে বিষয়টি এবং যে চিকিৎসা কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে কিন্তু যাওয়া সম্ভব নেই। এই বিষয়গুলো নিয়ে এছাড়াও একটু বলে রাখি যে এই যে এরকম চিত্রের কারণে কিন্তু পানিবাহী যে রোগ সেটিও আসলে আক্রান্ত হচ্ছেন, এরকম বিষয় আসলে রয়েছে। আর একটু বলে রাখি এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। অ্যানি, দেশের বিভিন্ন জেলায় বাড়তে শুরু করেছে নদ নদীর পানি, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন জনপদের সময় হলো